কমলা হ্যারিস একজন বামপন্থী উন্মাদ, তার আচরণ ধ্বংসাত্মক। তিনি স্যান ফ্রান্সিসকোকে ধ্বংস করেছেন। কিভাবে কোনো কিছু তৈরি করতে হয় সেটা কমলা হ্যারিস জানেন না। ইসরায়েলকে কেন্দ্র করে তার মন্তব্য অপমানজনক। একজন ইহুদি কিভাবে তাকে ভোট দেবে সেটা আমি বুঝি না। ফ্লোরিডার এই বৈঠককে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ ট্রাম্প নির্বাচিত হলে গাজা ইস্যুতে ইসরায়েল নিয়ে তার অবস্থান কি হবে তা স্পষ্ট হওয়ার প্রয়োজন ছিল নেতানিয়াহুর কাছে। ওই মন্তব্যের পর হামাস মনে করছে চুক্তি বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে আর কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমি মনে করি একটা মন্তব্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সম্পর্কে কোনো পরিবর্তন আনবে না। এর আগে নেতানিয়াহুর সাথে বৈঠকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জানান, তিনি নির্বাচিত হলে ফিলিস্তিন ইস্যুতে নীতিগত পরিবর্তন আনবেন। ইসরায়েলে হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানান কমলা হ্যারিস। মুশফিকা হাসান, যমুনা নিউজ। উৎসব আর ভালোবাসার সঙ্গে আনুষ্ঠানিকভাবে পদার্পণ 33তম অলিম্পিকে। ফিলিস্তিনি সংস্থাটি জানায়, অক্টোবর মাসে গ্রেফতার হওয়ার সময় 63 বছর বয়সী আবওয়ারা গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এছাড়া বন্দি অবস্থায় তিনি নির্যাতন এবং অনাহারের শিকার হন। ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার ট্রাম্পের মার-আ-লাগো রিসোর্টে দুই নেতার বৈঠক হয়েছে। বৈঠকে সস্ত্রীক নেতানিয়াহুকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, তাদের মধ্যে সবসময় একটি ভালো সম্পর্ক ছিল। এর আগে নেতানিয়াহুর সাথে বৈঠকের পর কমলা হ্যারিস বলেন, তিনি গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে নীরব থাকবেন না। ফিলিস্তিনের সাধারণ মানুষের দুর্দশা ও জীবনের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ জানান কমলা। অন্যদিকে বৈঠকে কমলার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, তার মনে হয় কমলার মন্তব্য খুবই অসম্মানজনক। ফর্মে সই করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আগামী নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন। কমলা বলেছেন, প্রতিটি ভোট আদায়ে তিনি কঠোর পরিশ্রম করবেন। আগামী 5 নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে দেখা যাবে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর গত শুক্রবার কমলা হ্যারিসকে প্রকাশ্য সমর্থন দেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। দর্শক, এই ছিল আমার হাতে বিশ্বের সর্বশেষ খবর। চলে যাচ্ছি সহকর্মী ফারজানা তুমির কাছে। তাদের জানান, কবে নাগাদ ক্ষতিগ্রস্ত স্থাপনা চালু হবে তা এখনই বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু করা হবে বলেও জানান মন্ত্রী। তিনি সবকিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তিনি প্রত্যক্ষভাবে বিভিন্ন স্থাপনা, বিজিবি সহ বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত স্থাপনায় গিয়েছেন এবং সব কিছুর ক্ষয়ক্ষতির হিসেব তার কাছে আছে। ঢাকায় আজও সকাল 8টা থেকে শিথিল রয়েছে কারফিউ। থাকবে বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ গতকালকের মতোই 9 ঘন্টা শিথিল থাকবে কারফিউ। সকালে রাজধানী ঘুরে দেখা গেছে, গেল কয়েকদিনের তুলনায় সাধারণ মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে সড়কে। মোড়ে মোড়ে সেনা ও পুলিশ সদস্যের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোরে মানুষের উপস্থিতি কম থাকলেও কারফিউ শিথিল হওয়ার সাথে সাথে চাপ বাড়ে সড়কে। বিশেষভাবে বেসরকারি অফিসকারী মানুষের উপস্থিতি ছিল বেশি। কারফিউর মধ্যে রুজি রোজগার কমায় হতাশ নিম্ন আয়ের মানুষ। তাছাড়া এখনও পুরোপুরি ইন্টারনেট সেবা না পাওয়ায় ক্ষুব্ধ অনেকে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে ধীরে ধীরে কারফিউ শিথিল করা হচ্ছে। আমাদের আয় রুজি একেবারে কমে গেছে, বাধ্য হয়ে বাড়াচ্ছে, কারফিউর মধ্যে বের হতে হচ্ছে। মানে পরিবার পর্যন্ত চলার জন্য আমাদের অবস্থা তো খুবই খারাপ। তারপরে রিক্সা মনে করেন এই দুর্যোগের জন্য রুজি করতে পারছি না। আমি আসার সময় যাওয়ার সময় একটু ভয়ে থাকি। মোবাইলে কার্যক্রম করতে পারতেছি না। ইন্টারনেটে শুধু ফেসবুক বা ইউটিউবের জন্য না, তো বললেই জন্য আমার
রাজধানীর বর্তমান পরিস্থিতি জানাতে বাংলা মোটর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, আজকে তো ছুটির দিন, শনিবার, আর এই মুহূর্তে কারফিউ শিথিল। আপনি এখন রাস্তাঘাটে মানুষের আনাগোনা এবং যানজট কেমন দেখছেন জানাবেন? শহর কারফিউ শিথিল রয়েছে, যে কারণে সাধারণ মানুষ যারা নিত্য প্রয়োজনীয় কাজ করতে পারেনি গত কয়েকদিন, নানান কারণে কারফিউ রয়েছে। তার মধ্যে সহিংসতা হয়েছে, ভাঙচুর হয়েছে, আন্দোলন অবরোধ হয়েছে। সে কারণে অনেক মানুষই তাদের ব্যক্তিগত কাজ বা প্রয়োজনীয় কাজ করতে পারবে, সেই কাজগুলো মানুষ সেরে নিচ্ছে কারফিউ শিথিলের মাঝখানে। আমরা সকাল থেকে দেখছি যে বেলা যত বাড়ছে মানুষের উপস্থিতি সড়কে তত বাড়ছে, যানবাহনের উপস্থিতি বাড়ছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ির চাপ রাজধানীতে আজ আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। সকালে আমরা দেখেছিলাম যে যারা বেসরকারি অফিস করেন সেই মানুষগুলো রাস্তায় বের হয়েছিল বেশি, কারণ শনিবারগুলো বেসরকারি অনেক অফিস খোলা আছে। সে কারণে সবাই সকালেই ঘর থেকে বের হয়েছে এবং যার যার গন্তব্যে গেছেন। তো সব মিলিয়ে বলা চলে যে বেলা যত বেড়েছে তত মানুষের উপস্থিতি বেড়েছে। এখন শেষ সময়ের কারফিউ, অর্থাৎ 5টা পর্যন্ত কারফিউ শুধু থাকবে, এরপর আবার কারফিউ জারি হবে। তখন মানুষ তার প্রয়োজনীয় কাজে বের হতে পারবে না জরুরি প্রয়োজন ছাড়া। তখন মানুষকে আবার সেনা এবং পুলিশের জেরার মুখে পড়তে হবে। সে কারণে মানুষ, আমরা দেখতে পাচ্ছি সবাই তাড়াহুড়ো করে তাদের নিজেদের যে কাজ নিয়ে সড়কে বের হয়েছে সেই কাজ শেষ করে তাড়াহুড়ো করে তারা বাড়িতে ফেরার চেষ্টা করছে। সেই প্রবণতাটা মানুষের মাঝে আমরা দেখতে পাচ্ছি। তবে একটি বিষয় হচ্ছে, যদি বলতে চাই যে এই কারফিউ চলাকালীন সময় বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ, অর্থাৎ যারা খেটে খাওয়া মানুষ, দিন মজুর, দিন আনে দিন খায়, সেই মানুষগুলো কিন্তু কষ্টে রয়েছে। তারা বলছেন যে তাদের আয় কমে গেছে, তারা বেশ হতাশা প্রকাশ করেছে। তো আসলে সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কতদিন লাগবে, কারফিউ কবে শিথিল হবে, সেই প্রশ্নই কিন্তু সবাই বারবার করছেন। ধন্যবাদ আশিক আপনাকে বাংলা মোটর থেকে যুক্ত হওয়ার জন্য। আজও দেশের বিভাগ ও জেলায় কারফিউ শিথিল করেছে স্থানীয় প্রশাসন, বেড়েছে সময়সীমা। কারফিউ শিথিলের ঘোষণায় অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন। সীমিত পরিসরে খুলছে অফিস আদালত, সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। চিরচেনা দ্বীপে ফিরতে শুরু করেছে বিভাগীয় শহরগুলো। চট্টগ্রামে সকাল 6টা থেকে বিকেল 5টা, রাজশাহীতে সকাল 9টা থেকে বিকেল 5টা, সিলেটে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া রংপুর বিভাগে সকাল 6টা থেকে রাত 9টা এবং খুলনার সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। এখন বর্তমানে কারফিউ শিথিল হওয়ার কারণে আমরা কাজকাম করতে পারতেছি। ব্যাংক খোলা, অফিস খোলা, আমাদের বন্ধুদের কাজকামগুলো আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। সবাই তো খেটে খাওয়া মানুষ, আমাদের ভালো লাগতেছে। বা জায়গায় বসে থাকি, যাত্রী গলির মুখোমুখি বসি, কিন্তু যাত্রী হচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকর মজুমদারকে গত রাতে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পরিবার থেকে তাদের নিরাপত্তাহীনতার কথা বলা হয়েছিল, তাই ডিবি পুলিশ তাদের নিরাপত্তার দিকটি দেখছে। তিনি জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক সহ কয়েকজনের সঙ্গে তাদের টেলিফোনে কথা হয়। তাদের সাথে কি কথা হয়েছিল সেই বিষয়ে সমন্বয়কদের কাছে জানতে চেয়েছে ডিবি। এমনকি তাদেরকে কি কথা হয়েছে এটা আমাদের একটু জানা দরকার। সে কারণে আমরা মনে করেছি কোটা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে গোলাম পারোয়ার মিয়া গোলাম পারোয়ার, তারপরে নুরু সহ অন্য নেতৃবৃন্দের কি কথা হয়েছে এটা একটু আমরা জানতে চাওয়ার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। চলমান অস্থিরতায় আলেম সমাজকে যুক্ত করার চেষ্টা সহযোগিতা চান সরকার প্রধান। বিভিন্ন স্থাপনায় তাণ্ডব লীলার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যাদের কারণে জনজীবনে আবারও দুর্ভোগ ফিরেছে, বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। হিংসার আগুনে নজিরবিহীন তাণ্ডবের বিভৎস রূপ, রাষ্ট্রীয় সম্পদের বিনাশ আর প্রাণহানি দেখল বাংলাদেশ। কোটা আন্দোলনে ভর করে সহিংস আক্রমণ থেকে রেহাই পায়নি গণমাধ্যম, সংবাদকর্মীরাও। নির্বিচার ধ্বংসলীলার নিশানা হয়েছে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশন।
ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শনের ধারাবাহিকতায় শুক্রবার সকালে রামপুরায় বিটিপি ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন ইতিহাসের নানা অধ্যায়ের সাক্ষী সমৃদ্ধ এই প্রতিষ্ঠানটির বর্তমান ক্ষতচিহ্ন। এ সময় সরকার প্রধানকে কাছে পেয়ে ভেঙে পড়েন প্রতিষ্ঠানটির কর্মীরা। আবেগ ধরে রাখতে পারেননি বঙ্গবন্ধু কন্যাও। যে ধ্বংসযজ্ঞ দেখলাম, এটা কি সহ্য করে না। গণমাধ্যমের মুখোমুখি হয়ে সরকার প্রধান বলেন, ৭১-এর নারকীয় তাণ্ডবের নমুনা আরো একবার দেখলো বাংলাদেশ। কোটা আন্দোলনকে পুঁজি করে ভিন্ন রূপে ধ্বংসের খেলায় মাতে বিএনপি, জামাত, শিবির। একদিকে হত্যাকাণ্ড, একদিকে জ্বালা পোড়া। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং জিনিসে সব পুরো একবার ছাড়া বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি, জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় সেইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরে। এ সময় দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা নাশকতাকারীদের আইনের আওতায় আনতে জনগণের সহযোগিতা চান শেখ হাসিনা। যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। তাদের বিচার জনগণকেই করতে হবে। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন ও তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। প্রধানমন্ত্রী বলেন, লন্ডন থেকে এখনো উস্কানি দেওয়া হচ্ছে প্রবাসীদের, যার ফলে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি, ঝুঁকিতে পড়ছেন প্রবাসীরা। আরো দুঃখের বিষয় হলো লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে গিয়ে তাদের অবস্থাটা কি? লন্ডনে বিএনপি ৩ নেতাকে গ্রেপ্তার করেছে, ইউএইতে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে, এখনো আরো অনেক জায়গায় কোটা আন্দোলন নিয়ে নিজের বক্তব্য বিকৃত করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে তাদের বেশি মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। তাদের স্লোগানটা কি? তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, সকলে কিন্তু এর প্রতিবাদ করেছে। তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো। মিথ্যাচার আর অপপ্রচারে যেন দেশবাসী বিভ্রান্ত না হয় সে বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী। এতদিন এত কষ্ট ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় সেন নদীতে হবে জমকালো উদ্বোধনী আয়োজন, তারকাদের পদচারণায় মুখর প্যারিস। নাশকতাকারীদের ধ্বংসলীলা দেখতে এবার বিটিপি ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী। এ সময়